এমনভাবে বাঁচো যেন কাল তুমি মরবে, এমনভাবে শেখো যেন তুমি সর্বদা বাঁচবে। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান বিষয়ের পরিবেশের জন্য ভাবনা, তোমাদের এই ফার্স্ট চ্যাপ্টারটির স্থিতিশীল উন্নয়ন, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেখানে তোমাদের বইয়ের শক্তির যথাযথ ব্যবহারের মধ্যে একটি পয়েন্ট। তো আমরা এখানে স্থিতিশীল উন্নয়ন সম্পর্কে জেনে নেব জিনিসটা কি। তো এই চ্যাপ্টারের মধ্যে তোমাদের বিশেষ কিছু অজানা নেই, কি কি নতুন শিখবে এখানে তোমরা। স্থিতিশীল উন্নয়ন, এক মিনিট, যে স্থিতিশীল উন্নয়ন, স্থিতিশীল উন্নয়ন একে বাংলায় আরও একটি নামে পরিচিত, যেটা টেকসই উন্নয়ন বলা হয়ে থাকে। আর একটি রয়েছে CBM, এর পুরো নাম কোলবেড মিথেন। আর পরবর্তী রয়েছে মিথেন হাইড্রেট, মিথেন হাইড্রেট। তো এই চ্যাপ্টারের মধ্যে তোমরা এই তিনটে জিনিস নতুন শিখবে, আর যেসব রয়েছে তোমরা নিচু ক্লাস থেকে সেগুলো জেনে আসছো। তো আমরা তাহলে প্রথমত শুরু করতে যাচ্ছি স্থিতিশীল উন্নয়ন। স্থিতিশীল উন্নয়ন জিনিসটা কি? আমাদের ভবিষ্যতে যারা আসতে চলেছে তাদের কথা আমাদের মাথার মধ্যে রেখে তাদের জন্য কিছু সঞ্চয় করে যাওয়া, সেই জিনিসটাকে আমরা বলবো স্থিতিশীল উন্নয়ন। যে জিনিসটাকে স্থির রেখে উন্নয়ন করতে হবে। ধরো জিনিসটা কি, আমাদের বাবা মা বা আমাদের গার্জেন আমাদের জন্য বিশেষ কিছু রেখে যাচ্ছে, কারোর জন্য প্রপার্টি রেখে যাচ্ছে, কারোর জন্য টাকা পয়সা রেখে যাচ্ছে। তো বাবা মারা যে আমাদের জন্য টাকা পয়সাটা রাখছে, তারা কি না খেয়ে দিয়ে আমাদের জন্য রেখে যাচ্ছে? তারাও খাচ্ছে, তাদের সাথে আমাদেরও পরবর্তী ভবিষ্যতের কথা ভেবে আমাদের জন্য কিছুটা রেখে যাচ্ছে। ঠিক সেরকমই এই স্থিতিশীল উন্নয়নও একই রকম, যে এমন কিছু উন্নয়ন করতে হবে যেটা ভবিষ্যতের কথা মাথায় রেখে আমাদের এগিয়ে যেতে হবে, যাতে আমাদের কোনো সমস্যা না হয়। যেমন এই স্থিতিশীল উন্নয়ন জিনিসটা কি বলা হচ্ছে তাহলে, যে ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে, যে ভবিষ্যৎ বা ভবিষ্যতের কথা মাথায় রেখে প্রাকৃতিক কিছু সম্পদ, আমাদের প্রকৃতি থেকে যেগুলো পাওয়া যায়, প্রাকৃতিক কিছু সম্পদ শেষ না করে, প্রাকৃতিক সম্পদ শেষ না করে বিকল্প পদ্ধতি, যেমন ধরো প্রাকৃতিক সম্পদের মধ্যে কি ধরতে পারি, আমরা কয়লা বলতে পারি, পেট্রোল, ডিজেল, এগুলো প্রাকৃতিক সম্পদ। তো আমরা আমাদের এই প্রজন্মে যদি বাইক শুধু এক্সেলেটার ঘুরিয়ে হঁ হঁ করে যদি সব কিছু আমরা শেষ করে দিই, তাহলে পরবর্তী প্রজন্ম তারা কি আদৌ জানবে যে কয়লা জিনিসটা কি, পেট্রোল কি, ডিজেল কি? কারণ তাদের সময় ওই জিনিসটা শেষ হয়ে যাবে। আর এটা কোনো একদিনের প্রস্তুতি নয় যে আজকে শেষ করছি কালকে আবার নতুন প্রস্তুত হয়ে যাচ্ছে। এই পেট্রোল, ডিজেল এগুলো কয়েক কোটি কোটি বছর ধরে মাটির নিচে সঞ্চয় হয়ে আছে। আর এগুলো যদি শেষ হয়ে যায়, পরবর্তী নতুন পাওয়ার জন্য সে কথা কোনো দিন আর মাথায় আসার প্রয়োজনই নেই, কারণ কোনো অপশানই নেই, আসবেই না। যদি কোনো দিন পৃথিবী ধ্বংস বা পুরো উলট পালট হয়ে যায়, তখন হয়তো থাকতে পারে। ওকে, তো এটা নেগেটিভ চিন্তা, তাই আমরা এটাকে সাইডে রেখে আমরা এখন আমাদের ভূপৃষ্ঠের মধ্যে যেটা রয়েছে তাকে সঞ্চয়ের কথাটি মাথায় নিয়ে এগিয়ে যাব।
তো তাই এখানে বলছে প্রাকৃতিক সম্পদ শেষ না করে কিছু বিকল্প পদ্ধতি ব্যবহার করে, বিকল্প পদ্ধতি ব্যবহার করে। বিকল্প পদ্ধতি কেমন? যেমন ধরো সৌরশক্তি, সূর্যর থেকে আসা আলো, যেটা আমাদের প্রায় স্কুল এবং বাড়িতে কিছু কিছু বাড়িতে রয়েছে। সূর্যের আলোকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ তৈরি করছি। তো এই বিকল্প পদ্ধতি ব্যবহার করে যাতে পরিবেশ দূষণ না হয়, পরিবেশ দূষণ না হয় সেদিকে নজর রেখে, সেদিকে নজর রেখে মানে বিকল্প পদ্ধতি বলেছি বলে গাছের ডালকে দহন করে সেখান থেকে তাপশক্তি উৎপন্ন করব এবং সেখান থেকে যে কার্বন ডাই অক্সাইড সেটা হচ্ছে আমাদের পরিবেশের ওপর প্রভাব পড়বে। তো গাছের ডাল থেকে প্রস্তুত করা যায়, কিন্তু তার প্রসেসটাকে একটু পরিবর্তন করতে হবে যাতে পরিবেশ দূষণ না হয়, যেন না কার্বন ডাই অক্সাইড পরিবেশে নির্গত না হয়। আর কার্বন ডাই অক্সাইড কীরকমই খতরনাক গ্যাস সেটা তোমাদের গতকাল ক্লাসে আলোচনা করে দিয়েছি। তো এই পরিবেশ দূষণকে না করে সেদিকে নজর রাখতে হবে। তো এইগুলোকে লক্ষ্য করে যে উন্নয়ন করা হয়, যে উন্নয়ন করা হয় তাকে স্থিতিশীল উন্নয়ন বলে, স্থিতিশীল উন্নয়ন বলে। তাহলে স্থিতিশীল উন্নয়ন জিনিসটা কি বোঝা গেল? যে স্থিতিশীল উন্নয়নটা কি, যে ভবিষ্যতের কথা মাথায় রেখে প্রাকৃতিক সম্পদকে সংরক্ষিত রাখতে হবে এবং বিকল্প কোনো পদ্ধতিকে বেছে নিতে হবে যাতে পরিবেশ দূষণ না হয়, পরিবেশ যেন সুরক্ষিত থাকে। তো এই যে প্রসেসটা, একেই আমরা বলবো স্থিতিশীল উন্নয়ন। তো এই স্থিতিশীল উন্নয়নের তাহলে মূল লক্ষ্যগুলো কি হচ্ছে? মূল লক্ষ্যটি কি? এই স্থিতিশীল উন্নয়নের তিনটি প্রধান বা তিনটি মূল লক্ষ্য, তিনটি মূল লক্ষ্য। ওকে, এবারে তিনটি মূল লক্ষ্য কি কি? প্রথমত আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে পুনর্বীকরণযোগ্য সম্পদের সুস্থায়ী ব্যবহার। এই পুনর্বীকরণযোগ্য সম্পদ ব্যবহার। এই পুনর্বীকরণযোগ্য সম্পদটা কি? পুনর্বীকরণযোগ্য সম্পদটি হলো বায়ু শক্তি, সৌরশক্তি, ভূতাপ শক্তি, এইগুলোকে ব্যবহার করতে হবে, এইগুলোকে ব্যবহারের পরিমাণ বাড়াতে হবে এবং কয়লা, পেট্রোল, ডিজেল এগুলোর ব্যবহার কমাতে হবে। তাই আমাদের পরিবেশে এখন বিশেষ লক্ষ্য করবে ইলেকট্রিক স্কুটি বেশি চলছিল, পেট্রোল ডিজেল বন্ধ করে ইলেকট্রিক স্কুটি বা ইলেকট্রিক গাড়ি চলছিল। এখন ওই ইলেকট্রিকটা কোথা থেকে আসছে? ওই কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ, সেখান থেকেই ওই ইলেকট্রিকটা আসছে। তো কয়লাটিকেও তো আমাদের সঞ্চয় করতে হবে। তাই এখন দেখবে বিভিন্ন উন্নত মানের দেশগুলোতে সেখানে সোলারের মাধ্যমে 4 চাকা চলছে, সোলার গাড়ি, কোনো অসুবিধা নেই, খুব স্পিডে চলছে, মাইলেজও ভালোই দিচ্ছে। তাহলে এরকমই কিছু বিকল্প শক্তির কথা আমাদেরকে মাথার মধ্যে আনতে হবে। ওকে, এটা হচ্ছে প্রধান লক্ষ্য। তিনটি প্রধান লক্ষ্য রয়েছে, এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে সুস্থায়ী অর্থনীতি, সুস্থায়ী অর্থনীতি। তাহলে সুস্থায়ী অর্থনীতি, আমরা যদি বাজারের মধ্যে যাই, একটা
জিনিস লক্ষ্য করবে, যেই জিনিসটি বাজারের মধ্যে খুব বেশি পরিমাণে রয়েছে তার দাম কিন্তু কম, সামান্য পরিমাণে কিছুটা কম হবে। কিন্তু যে জিনিসটা কেবলমাত্র একজন দোকানদার নিয়ে বসে আছে তার কাছে দাম বেশি জিনিসটার সাপেক্ষে। কেন? কারণ সেই দোকানদার জানে যে এই জিনিসটার প্রয়োজন হলে কেবলমাত্র আমার কাছেই আসবে, আর পাশাপাশি কোনো দোকানে এই জিনিসটা নেই। ঠিক সেরকমই এই সুস্থায়ী অর্থনীতির ব্যাপারটা হচ্ছে, যখন আমাদের এই পরিবেশে কয়লা, পেট্রোল, ডিজেল এগুলোর পরিমাণ ধীরে ধীরে যত কমতে থাকবে তত এগুলোর দাম বৃদ্ধি পাবে। আজকাল এলপিজি গ্যাস বলো, পেট্রোল, ডিজেল এগুলোর দাম ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার কারণ কি? কারণ এগুলোকে যত ব্যবহার করা হচ্ছে তত এদের পরিমাণ কমে যাচ্ছে। মানে ব্যবহার যত বাড়ছে এদের পরিমাণ তত কমে যাচ্ছে, আর মূল্য তত বৃদ্ধি পাচ্ছে। যেমন ধরো, আমাদের এখন বাজার মূল্য সোনার দাম এই কয়েক মাসের মধ্যে খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু দুবাই যেসব দেশের থেকে বা যেই সব স্থানে সোনা উৎপাদন হয় সেই সব জায়গাতে কিন্তু সোনার মূল্য কম। কেন? কারণ সেখানেই উৎপন্ন হচ্ছে। তো ঠিক জিনিসটা এখানে এরকমই, তোমাদের উদাহরণের মাধ্যমে বুঝালাম যেটা, যে যখন আমাদের এই প্রাকৃতিক সম্পদগুলো ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, ব্যবহার বৃদ্ধি পাওয়ার ফলে এদের পরিমাণ কমে যাচ্ছে, আর পরিমাণ কমে যাওয়ার ফলে এদের মূল্য ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এই হচ্ছে আমাদের প্রধান কারণ। নেক্সট, পরবর্তী আরেকটি রয়েছে 3টি লক্ষ্যের মধ্যে সুস্থায়ী সমাজ। সুস্থায়ী সমাজ। গতকাল আমরা পড়বার সময় সমাজ সম্পর্কে কিছু জেনেছিলাম। আমাদের প্রথমত যেই দিকে এগিয়ে যাও না কেন, সমাজ যদি না চায় তুমি হাজার চেষ্টা করেও পারবে না। তোমার মূল উদ্দেশ্য থাকবে সমাজকে পরিবর্তন করা। তুমি হয়তো এই পেট্রোল, ডিজেল এইগুলোকে, কয়লা এইগুলোকে বাঁচানোর চেষ্টা করছো, কিন্তু তোমার প্রতিবেশী পাশের বাড়িতে দেখবে ও খুব অত্যাধিক মানে চালিয়ে যাচ্ছে। শুধু এটা একজনের উপর ডিপেন্ড করে না, এটা পুরো সমাজের ওপর নির্ভর করে। পুরো যদি সমাজ চায় তাহলে এই সব প্রাকৃতিক সম্পদগুলো সুরক্ষিত থাকবে, না হলে ও যেমন যাচ্ছে তেমন হয়ে যাবে। প্রত্যেকের বাড়িতে যদি আপাতত একটা করে সোলার থাকতো, এই পেট্রোল, ডিজেল, কয়লা এদের পরিমাণ অনেক সঞ্চয় হতো। তাহলে এই হচ্ছে আমাদের স্থিতিশীল উন্নয়নের প্রধান 3টি লক্ষ্য। তো সব কিছু তোমাদের পিডিএফে অ্যাড করা রয়েছে, কোনো সমস্যা নেই। আর পিডিএফ তোমাদের যেখানে আপলোড করা হয় ক্লাস শেষে, সেখানেও তোমরা পেয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের স্থিতিশীল উন্নয়ন কাকে বলে এবং স্থিতিশীল উন্নয়নের প্রধান 3টি লক্ষ্য। এটা 2 নম্বরের দিয়ে থাকে, সংজ্ঞাও দিয়ে থাকে এবং লক্ষ্যও দিয়ে থাকে। তোমরা আশা করছি পারবে, কোনো সমস্যা নেই। তো এই চ্যাপ্টারের মধ্যে আমাদের 3টে বিষয় জানার ছিল। তো অজানা 3টে কি কি সেটা বলে দিয়েছি। তো এখানে একটু পয়েন্ট করে যাই, সেই শক্তির যথাযথ ব্যবহার। এর মধ্যে আমাদের 3টে জিনিস জানবার ছিল। একটা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন, স্থিতিশীল উন্নয়ন। আরেকটি আমাদের রয়েছে পুনর্বীকরণ যোগ্য সম্পদ, পুনর্বীকরণ যোগ্য সম্পদ। আরেকটি রয়েছে অপুনর্বীকরণ যোগ্য সম্পদ।
তো স্থিতিশীল উন্নয়ন অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি, স্থিতিশীল উন্নয়নে আর কিছুই নেই। আর পুনর্বীকরণযোগ্য সম্পদ এখানে কি কি রয়েছে, এই বায়ু শক্তি, সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি এই সব রয়েছে। আর অপুনর্বীকরণযোগ্যতে দুটো জিনিস অজানা রয়েছে, যেটা তোমাদের হচ্ছে কোলবেট মিথেন এবং মিথেন হাইড্রেট, এই দুটো জিনিস। তো এখন আমরা শুরু করতে যাচ্ছি এই পুনর্বীকরণযোগ্য সম্পদ। ওকে, আচ্ছা আমরা তাহলে শুরু করব। একটু হেডিংটা দিয়ে দিই, পুনর্বীকরণ যোগ্য সম্পদ। তো পুনর্বীকরণ যোগ্য সম্পদটা কি, এর সংজ্ঞা বা এর অর্থটা একটু বলে দিই। পুনর্বীকরণ, পুনর্বীকরণ মানে পুনরায়, করণ মানে করা, পুনরায় করব, যোগ্য, সেই যোগ্য জিনিসটাকে, মানে যেই জিনিসটাকে আমরা ব্যবহার করে ফেলেছি সেই জিনিসটাকে আবারও পুনরায় আমরা ব্যবহারের যোগ্য করে তুলব। এরকমই সম্পদগুলোকে আমরা বলবো পুনর্বীকরণযোগ্য সম্পদ। মানে বারবার একটি জিনিসকে পুনরায় আমরা ব্যবহার করে যাব। ওকে, তাহলে আমরা এখানে বলতে পারি যে সম্পদকে বারবার ব্যবহার করব সেই সব সম্পদকে পুনর্বীকরণ সম্পদ বলে। আর যে সম্পদ বারবার ব্যবহার হচ্ছে, তাহলে বুঝতেই পারছো সেই সম্পদ কি কোনোদিন শেষ পাবে? কোনোদিন শেষ হবে না। তাহলে এখানেও আমরা বলতে পারি যে সম্পদ শেষ হয় না সেই সম্পদকে আমরা বলতে পারি যে পুনর্বীকরণযোগ্য সম্পদ। ওকে, যেমন ধরো লোহা, লোহার আমরা একটা অস্ত্র তৈরি করলাম, ওই অস্ত্রটাকে আবারও পুনরায় গলিয়ে আবার নতুন অস্ত্র তৈরি করা যেতে পারে। আবার সেই লোহাটিকে আবারও পুনরায় গলিয়ে অস্ত্র তৈরি করা যেতে পারে। আবার ওই অস্ত্র ব্যবহার করতে করতে পুরানো হয়ে গেলে আবারও ওকে পুনরায় ব্যবহার করা যাবে। তো একটা লোহা দিয়ে উদাহরণ দিলাম। লোহা এবার ব্যবহার করতে করতে অল্প অল্প ক্ষয় হতে হতে ওটা হয়তো এক সময় শেষ হয়ে যাবে। কিন্তু আমরা এই যে পুনর্বীকরণযোগ্য সম্পদরা পড়ছি, যেমন সৌরশক্তি, যেমন বায়ু শক্তি, এগুলো জীবনে কোনোদিন শেষ পাবে না। ওকে, তো এই জিনিসটাই আমরা এখন জানব। এই পুনর্বীকরণযোগ্য সম্পদের আরও বিভিন্ন ধরনের নাম রয়েছে। তাহলে আমরা লিখতে পারি যেসব সম্পদ বারবার ব্যবহার করার ফলে কখনো শেষ হয় না এবং তাদের থেকে বারবার শক্তি পাওয়া যায়, তাকে পুনর্বীকরণ যোগ্য সম্পদ বা আমরা একে নবীকরণযোগ্য নবীকরণ কেন বলা হচ্ছে, কারণ সবসময় নতুন সে। ওকে, বা একে আমরা অচিরাচরিত বা অপ্রচলিত বা অক্ষয়শীল সম্পদ বলবো, সম্পদ বা শক্তি। এই সম্পদগুলো থেকে যেসব শক্তি পাওয়া যায় তাকেই আমরা বলবো শক্তি। ওকে, এই হচ্ছে আমাদের সংজ্ঞা। তো জিনিসটা একই রকম।
আমরা এই পুনর্বীকরণযোগ্য সম্পদ এবং নবীকরণযোগ্য সম্পদ বলবো, বা ওকেই আমরা অক্ষয়শীল সম্পদ বলবো। তো এই সব সম্পদ থেকে আমরা যে শক্তি পাব সেই শক্তিকে অচিরাচরিত শক্তি বা অপ্রচলিত শক্তি বলবো। ওকে, তো জিনিসটা একই রকম হচ্ছে, তাই এটাকে একসঙ্গেই দিয়ে দিলাম। বা তোমরা এখানে এটাকে ক্যান্সেল করে লিখতে পারো। আচ্ছা, এটাকে একবার রিপিট করে ভালো করে ক্লিয়ার করে দিই, যে নবীকরণযোগ্য বা এক মিনিট বা অক্ষয়শীল সম্পদ বলে। এই সম্পদ থেকে যে শক্তি পাওয়া যায় তাকে অচিরাচরিত বা অপ্রচলিত শক্তি বলে। ওকে, আশা করছি ক্লিয়ার, কোনো সমস্যা নেই। এবারে এর কিছু এক্সাম্পল আমরা দেখে নেব। উদাহরণ হিসাবে কি হতে পারে? উদাহরণ হিসাবে তোমাদের যেটা বারবার বলে এসেছি, যে সৌরশক্তি, বায়ু শক্তি এবং জোয়ার ভাটা শক্তি, ভূতাপ শক্তি, জৈব শক্তি, বা একে আমরা জীবভর বা একে বায়োমাসও বলে থাকি, বায়োমাস। এছাড়াও রয়েছে বায়োগ্যাস, বায়োফুয়েল ইত্যাদি। ওকে, এই সব শক্তিগুলো হচ্ছে অচিরাচরিত শক্তি বা অপ্রচলিত শক্তি। আর এই সব শক্তিগুলো কোথা থেকে সৃষ্টি হচ্ছে? ওই পুনর্বীকরণযোগ্য সম্পদ বা নবীকরণযোগ্য সম্পদ থেকে। ওকে, তো এই সব শক্তিগুলো তোমরা সেই নিচু ক্লাস থেকে পড়ে আসছো, তো এখানেও একটু অল্প স্বল্প দেওয়া রয়েছে, তোমাদের বুঝিয়ে দেব, কোনো সমস্যা নেই। তো এই পুনর্বীকরণযোগ্য সম্পদ, এটি ব্যবহারের সুবিধাটা কি? এখানে আমরা একটু সুবিধা সম্পর্কে জেনে নেব। সুবিধা, আমরা এই সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি ব্যবহার করব কেন? আমাদের বাড়ি পর্যন্ত কারেন্টের খুঁটি চলে এসেছে, ওখান থেকে মিটারের মাধ্যমে আমাদের বাড়িতে চলে এসেছে। কে লিবে এইসব ঝামেলা? সোলার আনো, লাইট আনো, এত সব আনো, এসব ঝামেলা কি? তো এর সুবিধা রয়েছে। সুবিধাটা কি? যে ব্যয় খুব কম। তো এখানে সুবিধাটা, আমাদের প্রথম সুবিধা হচ্ছে ব্যয়, মানে ব্যয় খুব কম। আমরা যদি একবার সোলার, একবার ব্যাটারি নিয়ে নেই, আমাদের বহুদিন চলবে। আর সেদিকে এদিকে দেখতে গেলে কারেন্টের বিল আমাদের অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে ব্যয়ের দিক থেকে। আর একটি আমাদের প্রধান কারণ কি, যেটা আমাদের এই স্থিতিশীল উন্নয়ন, যেটা আমরা জেনে এসেছি, যে পরিবেশ বান্ধব। এই সৌরশক্তি, বায়ু শক্তি যদি আমরা ব্যবহার করি, এই শক্তিগুলো কি পরিবেশ বান্ধব শক্তি হয়ে থাকে। ওকে, পরিবেশ বান্ধব, পরিবেশ দূষণ ঘটায় না। কিন্তু আমাদের বাড়ি পর্যন্ত যে কারেন্টটা এসেছে, এগুলো কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপন্ন করে সেখান থেকে আমাদের বাড়িতে কারেন্টটা এসেছে। যখন কয়লাকে পোড়ায় তখন পরিবেশে অধিক পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছে, এটা আমাদের ক্ষতি। আর তৃতীয় নম্বর পয়েন্ট আমরা বলতে পারি যে পরিবেশ, যেখানে সেখানে আমাদের এই শক্তিগুলো পাওয়া যাবে। আমরা লিখতে পারি পরিবেশ। যদি তোমাদের কাছে একটা ছোট্ট একটা সোলার প্ল্যান, একটা ছোট্ট ব্যাটারি
একটা ছোট্ট লাইট যদি থাকে, তুমি কোথাও ট্যুরিস্ট এলাকাতে ঘুরতে গিয়েছো, সেখানেও তুমি এই শক্তিটাকে সঞ্চয় করতে পারবে। হয়তো সেখানে সেখানে হয়তো বিদ্যুতের ব্যবস্থা নেই, তো সেখানে এই সোলার খুব কাজে দেবে। ওকে, তো এটা হচ্ছে সুবিধা। যেমন সুবিধা রয়েছে, অসুবিধাও তেমন রয়েছে। অসুবিধা একটা কি? অসুবিধা, ধরো বড় বড় শিল্প যেখানে খুব অধিক পরিমাণে বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তির প্রয়োজন, সেখানে কিন্তু এই সোলার, বায়ু শক্তি এগুলো হবে না। যেখানে খুব অত্যাধিক প্রয়োজন, সেখানে এই কয়লার প্রয়োজন। এটাই হচ্ছে অসুবিধা, যে বৃহৎ শিল্পে ত্রুটি দেখতে পাওয়া যায়। বৃহৎ শিল্পে সমস্যার সৃষ্টি করে, যেখানে বড় বড় শিল্প সেখানে কিছুটা সমস্যার সৃষ্টি করে। ওকে, তো এই পুনর্বীকরণযোগ্য সম্পদের যে প্রথমত এক্সাম্পল রয়েছে সৌরশক্তি, সেই সৌরশক্তিটা কি প্রায় তোমরা সবাই জানো, তো তবু একটু সামান্যভাবে বলে দিই। এগুলো তোমরা নিচু ক্লাস থেকে পড়েও আসছো, যে সৌরশক্তি, সৌরশক্তি উৎপাদন করার জন্য সৌর প্ল্যান লাগবে। তো এই যে দেখতে পাচ্ছ প্লেটগুলো রয়েছে, এই প্লেটের মধ্যে সূর্যের আলো এসে, এই প্লেটের কাজ কি? এই সূর্যের আলো থেকে একে তড়িৎ শক্তিতে পরিণত করা। তো ওই তড়িৎ শক্তি দিয়ে তোমরা যে কোনো কাজ করতে পারো। যেমন আমাদের বাড়িতে লাইট জ্বালা, ফ্যান চালা থেকে শুরু করে টিভি চালানো, কম্পিউটার চালানো, প্রত্যেকটা কাজ এই সৌরশক্তি থেকে করা সম্ভব। যেমন এই উদাহরণ হিসাবে দেখতে পাচ্ছ, ক্ষেতের মানে জমিনের মধ্যে এই জলের প্রয়োজন হয়েছে, তাই সাবমার্সিবল চালানো হয়েছে এই সৌরশক্তির সাহায্যেই। ওকে, তো এখানে সৌরশক্তির সংজ্ঞা কীভাবে বলবো? যে সূর্য থেকে আসা তাপশক্তি, সংজ্ঞা যে সৌরশক্তি কি? সূর্যের তাপশক্তি, সূর্যের তাপশক্তি, তাপশক্তি ও আলোক শক্তিকেই সৌরশক্তি বলে। সৌরশক্তি বলে। তো এর ব্যবহার কি? ব্যবহার আশা করছি তোমরা সবাই পারবে, কোনো সমস্যা নেই। ব্যবহার বাড়িতে যে কোনো কাজের জন্য, বা সোলার কুকার রান্না করার জন্য ব্যবহার হয়, সোলার হিটার জল গরমের জন্য ব্যবহার হয়। সোলারের সাহায্যে তড়িৎ শক্তি রূপান্তরিত করে সেই তড়িৎ দিয়ে তোমরা যা খুশি করতে পারো, কোনো সমস্যা নেই। নেক্সট পরবর্তী উদাহরণ, যে বায়ু শক্তি। বায়ু শক্তি, তো বায়ু শক্তি জিনিসটা কি? এই যে দেখতে পাচ্ছ এখানে একটি পাখা লাগানো রয়েছে। ওকে, পাখা রয়েছে, এই পাখার উল্টো সাইডে একটি জেনারেটর বসানো রয়েছে। এই পাখাটি বাতাসের মাধ্যমে ঘোরানো হচ্ছে, এই যে উইন্ড মানে বায়ু যাচ্ছে দেখতে পাচ্ছ, এই বায়ুর গতিতে ওই পাখাটি ঘুরছে। তো ওই পাখার পেছনে লাগানো রয়েছে জেনারেটর। জেনারেটরটি ঘোরার সাথে সাথে ওই জেনারেটর থেকে বিদ্যুৎ তৈরি হচ্ছে। এই যে বিদ্যুৎ দেখতে পাচ্ছ, বিদ্যুৎ এসে ট্রান্সমিটারের সাহায্যে আবার আমাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে। ওকে, তো এই বায়ু শক্তির দ্বারাও আমরা কি করতে পারি? ঠিক আমাদের বাড়িতে তাপ বিদ্যুৎ শক্তি যেমন আসে, ঠিক তেমনই আমরা এই বায়ু শক্তি দিয়েও ব্যবহার করতে, মানে সব কিছু করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এখানে সংজ্ঞা হিসাবে কি লিখতে পারবে? সংজ্ঞা হিসাবে লিখতে পারো যে বায়ুর গতিকে কাজে লাগিয়ে, বায়ুর গতিকে কাজে লাগিয়ে টারবাইন বা জেনারেটর ঘুরিয়ে
যে শক্তি পাওয়া যায় তাকে বায়ু শক্তি বলে। ওকে, ক্লিয়ার। তো এর ব্যবহার যদি জিজ্ঞাসা করে যে ব্যবহার কি, ঠিক একই রকমের লিখে দিও যে আলো জ্বালানোর জন্য, ফ্যান চালানোর জন্য, টিভি চালানোর জন্য, তোমাদের বাড়িতে তড়িৎ শক্তি দিয়ে যেসব কাজ হয় প্রত্যেকটা ব্যবহার লিখতে পারো। ওকে, তো এই বায়ু শক্তির সুবিধা অসুবিধা তোমরা যেসব সহায়িকা বই কিনেছো সেখানে দেওয়া রয়েছে সুবিধা অসুবিধা। তো এরকমই কোশ্চেন তোমাদের পরীক্ষার জন্য আসে না মাধ্যমিকের জন্য। এই মাধ্যমিকে এই জিনিসটা দিয়েছে, তাই একটি অস্বাভাবিক ব্যাপার, কারণ এইগুলো একবারে সিম্পল জিনিস, তোমরা একেবারে নিচু ক্লাস থেকে জেনে এসছো। জোর এখান থেকে তোমাদের এই ব্যবহার দিতে পারে, এছাড়া আর কিছুই নয়, সাধারণত দেয়নি বললেই চলে। ওকে, তো নেক্সট পরবর্তীতে আমরা এখন জোয়ার ভাটা শক্তি সম্পর্কে শুরু করব। জোয়ার ভাটা শক্তি কি, ঠিক একই রকমের। প্রত্যেকটা জায়গাতে টারবাইন বা জেনারেটরকে ঘোরাতে হবে। এবারে সেই ঘোরানোর প্রসেসটা যেমন হবে সেই শক্তির নাম তেমন হয়ে যাবে। তো আমরা প্রথমত বায়ু শক্তি পড়ে এসেছি। ওই বায়ু শক্তি কী করছে, বায়ু শক্তির সাহায্যে জেনারেটর ঘোরানো হচ্ছে, তাই বায়ু, সেই শক্তিকে আমরা বলবো বায়ু শক্তি। আর এখানে জোয়ার ভাটা শক্তি, যখন নদীতে জোয়ার আসবে, যখন ভাটা আসবে, নদীর মধ্যে একটা গতির সৃষ্টি হয়। এই যে দেখতে পাচ্ছ নদী, যেখানে জাহাজ চলছে। ওকে, এখানে যখন জোয়ার ভাটা আসে তখন এই পাখাগুলো, কতগুলো পাখা বসানো রয়েছে, এই পাখাগুলো ঘুরতে থাকে। আর এই পাখার প্রত্যেকটা পাখার পেছনে রয়েছে জেনারেটর। ওই জেনারেটর থেকে তার নির্গত হয়ে দেখতে পাচ্ছ সব এসে ট্রান্সমিটারে এসেছে, তারপরে খুঁটির মাধ্যমে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। ওকে, তাহলে এটি হচ্ছে আমাদের জোয়ার ভাটা শক্তি। পদ্ধতি একই রকম, শুধু পাখা ঘোরানোর ওপর নির্ভর করে তার নামটা, যে কিসের মাধ্যমে পাখাটি ঘুরছে, জোয়ার ভাটার মাধ্যমে ঘুরছে, তাই সেই শক্তির নাম হয়ে গেল জোয়ার ভাটা শক্তি। বায়ুর মাধ্যমে ঘুরছে, তার নাম হয়ে গেল বায়ু শক্তি। এরপরে আমরা শুরু করব যে ভূতাপ শক্তি। ভূতাপ শক্তিও একই জিনিস, এখানেও টারবাইন ঘোরানো হচ্ছে, এই টারবাইন থেকে শক্তি উৎপন্ন হচ্ছে, এই এনার্জি এই খুঁটির মাধ্যমে এবার আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে। এবারে এটা কিভাবে হচ্ছে, আমাদের এটা জানোই যে আমাদের এই যে ভূপৃষ্ঠ, প্রথমে একেবারে উপরের স্তরটি মাটি রয়েছে, তো মাটির নিচে জল রয়েছে স্তরটির মধ্যে, এই জলের মধ্যে আবারও মাটি রয়েছে, তারপরে ধীরে ধীরে যত ভেতর দিকে যাওয়া যাবে তত নিচে ম্যাগমা, লাভা এইসব পাওয়া যাবে। তো ওই ম্যাগমা লাভার তাপে, উত্তাপে, যেখানে ধরো এই ধরো রেড কালারটা নিই, এই ধরো লাভা রয়েছে। ওকে, লাভার ঠিক উপরে একটা পাতলা স্তর রয়েছে, লাভার ঠিক উপরে একটা শিলা দিয়ে পাতলা স্তর রয়েছে, তার উপরেই রয়েছে জল। তাহলে এই জলটা, এই নিচে যে ম্যাগমাটি রয়েছে, এই ম্যাগমার দ্বারা ওই জলটি গরম হবে। ওকে, তো এই জলের ওপরে আবার কি রয়েছে, আবার শিলা বা মাটি যাই বলো না কেন, মাটি রয়েছে, তারপরে আমাদের সবুজ ভূপৃষ্ঠ রয়েছে। তাহলে আমরা যদি কোনো একটা পাইপের মাধ্যমে এই যে গরম জলটা, এই গরম জলটাকে যদি একটা পাইপের মাধ্যমে কানেক্ট করা হয়, তাহলে ওই জলটা গরম হয়ে এই পাইপের মাধ্যমে দিয়ে খুব গতিবেগে বাষ্প নির্গত হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে নিচে জল রয়েছে, এই জলের নিচে রয়েছে কি উত্তপ্ত লাভা রয়েছে, খুব গরম লাভা।
গরম লাভা, তার উপরে একটা পাতলা স্তর, তার উপরে রয়েছে জল। তো এই জলটি, এই যে হট জল বলে দেওয়া হয়েছে গরম জল, ওই গরম জলের বাষ্প যাচ্ছে খুব গতিবেগে, গতিতে গিয়ে এই টারবাইনের পাখাটিকে ধাক্কা দিয়ে মোটরটিকে বা জেনারেটরটিকে ঘোরাচ্ছে। এই জেনারেটরকে ঘোরানোর ফলে জেনারেটর থেকে শক্তি উৎপন্ন হচ্ছে, আর এই শক্তি আমাদের বাড়িতে যাচ্ছে। ওকে, তো এই শক্তিটাকে আমরা বলবো কি, যে ভূতাপীয় শক্তি। এবার এই যে বাষ্পটা যাচ্ছে, এই বাষ্পটা কোথায় যাবে? ওই বাষ্পটা দেখো মোটরের আর এক প্রান্ত থেকে বাষ্পটা নির্গত হয়ে যাচ্ছে, আর এখানে শীতলীকরণের ব্যবস্থা রয়েছে। ওই বাষ্পটি ঠান্ডা হয়ে আবার পুনরায় জলে পরিণত হলো, আবার সেই ভূপৃষ্ঠে চলে এলো, আবার ওই জল ম্যাগমার মাধ্যমে উত্তপ্ত হচ্ছে, উত্তপ্ত হয়ে গরম হয়ে আমাদের মোটরের কাছে যে পাখাটি রয়েছে তাকে ঘোরানো হচ্ছে। তো এভাবেই আমাদের ভূতাপ শক্তি উৎপন্ন হচ্ছে। আর যেটা তোমাদের এখানে বোঝানো হলো, তো এই কথাগুলোই তোমাদের খুব সহজভাবে, সহজ সরলভাবে তোমাদের এই যে পিডিএফ নোটটি রয়েছে এর মধ্যে দেওয়া রয়েছে, কোনো সমস্যা নেই। এটা হয়ে গেল ভূতাপ শক্তি। নেক্সট পরবর্তী আমরা যাব জৈব শক্তি বা জীবভর, বা ওকে আমরা বলবো বায়োমাস। এটা আবার কি? এই বায়োমাস বা জীবভর গাছ থেকেও পাওয়া যায়, প্রাণী থেকেও পাওয়া যায়। গাছ থেকে কী রকম? এই যে গাছকে দেখতে পাচ্ছ, গাছ যখন শুকনো হয়ে মারা যাবে তখন ওই গাছকে আমরা গুঁড়ো করে, বা গুঁড়ো যদি নাও করা হয় কোনো সমস্যা নেই, ওই জ্বালানিটাকে একটি প্রসেসের মাধ্যমে ওই জ্বালানি থেকে আমরা তাপ উৎপন্ন করব। ওই তাপটিকে আমরা বলবো বায়োমাস বা জৈব ভর বা জীবভর। এবার প্রাণীর থেকে কীরকম পাওয়া যাবে? প্রাণী যখন মারা যাবে, মৃত প্রাণীর দেহ, সেই প্রাণীর মলমূত্র, যারা গ্রামে বাস করো তারা জানবে যে গরুর গোবরকে শুকনা করে জ্বালানি তৈরি করা হয়। সেই জ্বালানিকে তাপ দিয়ে বা সেই জ্বালানিকে দহন করে সেখান থেকে আমরা তাপ পেয়ে থাকি, এবং সেখান থেকে পরিবেশে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। তো বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, যেটা আমরা ব্যবহার করে থাকি। কিন্তু যখন একটা কারখানার মাধ্যমে আমরা করব, ওখানে বিশেষ কিছু পদ্ধতিকে ফলো করা হয়, যার পরিবর্তে যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা সামান্য কিছু কমে যাবে। ওকে, যে অক্সিজেনের অনুপস্থিতিতে যদি দহন করা হয়, সেটা একটা কাঠ কয়লাতে পরিণত হবে। তাহলে এই জিনিসটি হচ্ছে কি জৈব শক্তি। জৈব শক্তি, বা একে আমরা বলবো জীবভর, বা একে আমরা বলবো কি বায়োমাস। তাহলে এখানে আমরা কি জানলাম আর একটু ছোট্ট করে বলে দিই। প্রাণী বা উদ্ভিদ থেকে পাওয়া বায়োমাসকে দহন করে যে শক্তি উৎপন্ন হয়, সেই শক্তিকে আমরা বলবো জৈব শক্তি। ওকে, নেক্সট পরবর্তী কি বলছে আমরা দেখে নেব। আমরা এখন বায়ো গ্যাস নিয়ে আলোচনা করব। এই বায়োগ্যাস, এটাও একটা খুব সুন্দর জিনিস। বায়োগ্যাস তোমাদের এই জৈব শক্তিতে যেটা বললাম, যে প্রাণীর থেকে পাওয়া মলমূত্র সেটাকে শুকনো করে যদি দহন করা হয়, সেখান থেকে আমরা তাপ পাচ্ছি। কিন্তু এখানে এই বায়োগ্যাসে দহন করার কোনো ব্যবস্থা নেই। এই যে গরু রয়েছে দেখতে পাচ্ছ, গরু মল ত্যাগ করেছে, এই যে, তো ওই মলকে বা গরুর মলকে আমরা গোবর বলে থাকি। ওই গোবরটিকে একটা ট্রাঙ্কের মধ্যে আবদ্ধ করা হয়, এই যে ট্রাঙ্ক। ওকে, এই ট্রাঙ্কের মধ্যে আবদ্ধ করা হয়। এই ট্রাঙ্কের মধ্যে আবদ্ধ করতে করতে যখন এই মানে ওই গোবরটি অনেক দিনের হয়ে যাবে, তখন ওখান থেকে একটা গ্যাস নির্গত হয়, আর ওই গ্যাস দিয়ে আমরা রান্না করতে পারি,
রান্নার জ্বালানি হিসাবে, এবং ওই গ্যাস দিয়ে আলোও জ্বালাতে পারি। আর শেষ পর্যন্ত তো গোবর দিয়ে দিলে ওই এই ট্রাঙ্ক থেকে কি সারা জীবন গ্যাসটি পাওয়া যাবে? একটা নির্দিষ্ট সময় হলে ওই গ্যাসটি বন্ধ হয়ে যাবে, তারপরে ভেতরে যা রয়েছে চেঞ্জ করে আবার নতুন গোবর দিয়ে দিলে আবারও এক সময় গ্যাস উৎপন্ন হবে। এই প্রসেসটি কন্টিনিউ চলতে থাকে। তো যখন গ্যাস উৎপন্ন শেষ হয়ে যাবে, ট্রাঙ্কের মধ্যে যেসব আবর্জনাগুলো পড়ে থাকবে সেগুলো আমাদের কী কাজে লাগবে? সেগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ। ওইগুলোকে সার হিসাবে যদি আমরা যে কোনো চাষের ক্ষেত্রে ব্যবহার করি, তাতে মাটি উর্বরতা বৃদ্ধি পায় এবং যে কোনো ফসলের গুণমানও বৃদ্ধি পায়। ওকে, এভাবে জৈব সারও তৈরি করা হয়ে থাকে। এই যে দেওয়া রয়েছে, ফসলের জন্য তৈরি সার উৎপন্ন হয়। তাহলে এটি হয়ে গেল আমাদের বায়োগ্যাস। এই বায়োগ্যাসের মধ্যেই 80% মিথেন থাকে। ওকে, 80% মিথেন এবং 20% কার্বন ডাইঅক্সাইড উপস্থিত থাকে। এখান থেকে তোমাদের পরীক্ষাতে দিয়ে থাকে বায়োগ্যাসের প্রধান গ্যাসটির নাম কি? অবশ্যই মিথেন যেহেতু বেশি রয়েছে, তাহলে অবশ্যই মিথেন হবে প্রধান। আবারও প্রশ্ন দিতে পারে বায়োগ্যাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড কত শতাংশ থাকে? 20%। ওকে, এনি প্রবলেম, কোনো সমস্যা নেই। নেক্সট পরবর্তীতে যাব। আচ্ছা, এখন ওই গ্যাসের মধ্যে আমরা যেসব উদাহরণগুলো পড়লাম তার মধ্যে যথারীতি অনেকগুলো ব্যাখ্যা করা হয়ে গিয়েছে, আর দুটো রয়েছে, ওটা একটু ব্যাখ্যা করে দিই। যে বায়োফুয়েল বা জৈব জ্বালানি। এবারে এই জিনিসটা কি? আমরা যে বায়োগ্যাসটা পড়লাম ঠিক তারই সাথে একটা মিল রয়েছে। দেখো, এই জৈব গ্যাসের সঙ্গে এই বায়োগ্যাসের মিল রয়েছে। কি মিল? যে এখানে দহন করা হচ্ছে, আর এখানে দহন করা হচ্ছে না। দহন করা না হলে একে ট্রাঙ্কের মধ্যে আবদ্ধ করে একটা গ্যাস প্রস্তুত করা হয়। ওকে, এই গ্যাসকেই আমরা বলি বায়োগ্যাস। আর যখন ওই গ্যাসকে, বা আমরা বলতে পারি যখন এই গ্যাসের পরিবর্তে তরল উৎপন্ন হবে, তখন ওই জিনিসটাকে আমরা বলবো যে বায়োফুয়েল। তাহলে বায়োফুয়েল আমরা এখানে লিখতে পারি যে জৈব পদার্থকে পচিয়ে তরলে পরিণত করে যে জ্বালানি পাওয়া যায় তাকে বায়োফুয়েল বলবো। বায়োফুয়েল বা জৈব জ্বালানি বলে। ওকে, এবারে বায়োফুয়েল অনেক রকমই হয়, যেমন তিনটি বলছি। যে বায়ো ইথানল, বায়ো মিথানল এবং বায়োডিজেল। এই বায়ো ইথানলের মধ্যে বা বায়ো ইথানলকে বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার সাথে এই বায়ো মিথানলকে পেট্রোল বা গ্যাসোলিনের সাথে মিশিয়ে পেট্রোল বা গ্যাসোলিন যে জ্বালানি রয়েছে, গ্যাসোলিনের
সাথে যুক্ত করে কতটা 10% যুক্ত করে গাড়ির জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। তাতে কি সুবিধা হয়? তাতে আমাদের পরিবেশের দূষণটা কম হয় এবং আমাদের কোনো জ্বালানির গুণমান হ্রাস পায় না। আমরা 4 চাকাতে পেট্রোল বা ডিজেল এইসব ব্যবহার করে থাকি। তো যেখানে আমরা পেট্রোল ব্যবহার করি, এই পেট্রোলের পরিবর্তে যদি বায়োমিথানল যোগ করা হয়, তাহলে আমাদের একটু যে খরচটা, জ্বালানির মূল্যটা, সেটা আমাদের সঞ্চয় হবে এবং এতে পরিবেশেরও খুব উপকার হবে। যেখানে যতটা পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গত করত, ততটা পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গত করবে না। তাহলে এইভাবেই বায়োফুয়েল বা জৈব জ্বালানিকে ব্যবহার করা হয়ে থাকে, এখানে কোনো সমস্যা নেই। নেক্সট পরবর্তী যাব যে বজ্র থেকে বিদ্যুৎ উৎপাদন। বজ্র থেকে বিদ্যুৎ উৎপাদন কীরকম হবে? যেসব বজ্র পরিবেশে পড়ে থেকে নষ্ট হবে। আচ্ছা, প্রথমত বজ্র থেকে বিদ্যুৎ, পয়েন্টটা দিয়ে দিই। বিদ্যুৎ, ধরো আমাদের বাড়ি থেকে বা আমাদের গ্রামের মধ্যে যেসব দোকানদাররা এসে থাকে, তারা আবর্জনাগুলোকে নিয়ে যায়। দোকানদাররা তারা নিজস্ব পয়সা দিয়ে, এটা একটা কোম্পানির মতো হয়ে গিয়েছে, একটা কারখানা থেকে লোক এসে যেসব জিনিসগুলোকে পুনরায় নতুন করে তৈরি করা সম্ভব, সেইগুলোকে টাকা দিয়ে কিনে নিয়ে যায়। যেমন কাঁচের কোনো পাত্র যদি ভেঙে গিয়েছে, সেটাকে গুছিয়ে রাখলে তার পরিবর্তে সামান্য মূল্য দিয়ে সেটা তারা নিয়ে যাবে। কোনো প্লাস্টিকের বোতল, সেটা তারা যথারীতি সামান্য কিছু মূল্য দিয়ে তারা সেগুলোকে নিয়ে গিয়ে কারখানাতে সেগুলোকে গলিয়ে আবার নতুন কিছু পাত্র তৈরি করার ক্ষেত্রে কাজে লাগাবে। তো এই জিনিসটা তো পুনরায় চলতে থাকবে, যেটা তোমরা ক্লাস টেনেই চলছো তোমরা। তো জিওগ্রাফি সাবজেক্টে বজ্র ব্যবস্থাপনা যে চ্যাপ্টারটি রয়েছে, তোমরা ওখানে জানবে। ওকে, আর যেসব জিনিস কোনো কাজে লাগবে না, সেগুলোকে তোমাদের ভূগোলের ভাষাতে বলছে যে ভরাটকরণ। কোনো নিচু স্থানকে ভরাট করে সেখানে কোনো কিছু কাজ করা হবে, এটা হচ্ছে ভূগোলের ভাষাতে বলছে। তো ভৌতবিজ্ঞানের ভাষাতে বলছে যে ওই জৈব পদার্থগুলোকে, যেগুলো আর কোনো কাজেই লাগবে না, সেইগুলোকে বিশেষ কিছু পদ্ধতির মাধ্যমে গলিয়ে বা দহন করে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। সেই পদ্ধতিটাকে আমরা বলবো বজ্র থেকে বিদ্যুৎ উৎপাদন। তাহলে এখানে আমরা লিখতে পারি আবর্জনাকে দহন করে যে বিদ্যুৎ পাওয়া যায় তাকে বজ্র থেকে বিদ্যুৎ বলা হয়। ওকে, তো এই ছিল আমাদের এই পুনর্বীকরণযোগ্য সম্পদ, যেটা আমরা এখানে উদাহরণ হিসাবে দেখেছিলাম। এগুলো হচ্ছে পুনর্বীকরণযোগ্য সম্পদ। ওকে, এই যে সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ারভাটা শক্তি, ভূতাপ শক্তি, জৈব শক্তি বা জীবভর বা বায়োমাস, বায়োগ্যাস, বায়োফুয়েল, এগুলো বাদ দিয়ে আমরা এক্সট্রা কিছু এই যে বজ্র থেকে বিদ্যুৎ উৎপাদন, এটা আমরা জানলাম। এগুলো হচ্ছে কি? এগুলো পুনর্বীকরণযোগ্য সম্পদ। এটা আমরা পুনর্বীকরণযোগ্য সম্পদ তাহলে কমপ্লিট করে ফেললাম। আমাদের তাহলে এই চ্যাপ্টারে জানার ছিল স্থিতিশীল উন্নয়ন হয়ে গিয়েছে, পুনর্বীকরণযোগ্য সম্পদ হয়ে গিয়েছে, আর একটি বাকি রয়ে গিয়েছে অপুনর্বীকরণযোগ্য সম্পদ। এটাও আমরা আজকেই কমপ্লিট করার চেষ্টা করব। ওকে, তো অপুনর্বীকরণযোগ্য সম্পদে যাওয়া যাক এবার। তার আগে তোমাদের যেগুলো পড়ানো হয়েছে, এই যে স্থিতিশীল উন্নয়ন এবং এদের লক্ষ্য, সব কিছু তোমাদের এখানে তুলে ধরা হয়েছে পিডিএফের মাধ্যমে। তোমরা এই পিডিএফটা এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে
ক্লাস 10-এর যে তোমাদের টেলিগ্রাম গ্রুপটি করা রয়েছে ওই লিঙ্কে ক্লিক করে জয়েন্ট হয়ে গিয়েও ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পর তোমরা এই পিডিএফগুলো ওখানেই পেয়ে যাবে। ওকে, এই যে বজ্র থেকে বিদ্যুৎ এই পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলেছি। এরপরে আমরা শুরু করতে যাচ্ছি যে অপুনর্বীকরণ যোগ্য শক্তি। ওকে, তাহলে আমরা পরবর্তী পয়েন্ট দিই যে অপুনর্বীকরণ যোগ্য শক্তি। অপুনর্বীকরণ যোগ্য শক্তি। ঠিক আমরা পুনর্বীকরণ যোগ্য শক্তি যেটা জেনেছিলাম ঠিক তার বিপরীত এটা হয়ে যাবে। আমরা পুনর্বীকরণ যোগ্য শক্তিতে জেনেছিলাম যে কোনো সম্পদকে বারবার ব্যবহার করা হয়, আর এখানে বারবার ব্যবহার করা হবে না, কেবলমাত্র একবার। সেটা বারবার ব্যবহার করার ফলে শেষ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু এই অপুনর্বীকরণ যোগ্য সম্পদ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা তোমাদের একেবারে স্থিতিশীল উন্নয়নে পড়িয়েছি। যেমন কয়লা, পেট্রোল, ডিজেল এগুলো শেষ হয়ে যাবে, তাই আমরা ব্যবহার করব যে পুনর্বীকরণ যোগ্য সম্পদ। পুনর্বীকরণ যোগ্য সম্পদগুলো কি আমরা সেটা জানলাম। এখন অপুনর্বীকরণ যোগ্য সম্পদে তাহলে সংজ্ঞাটি আমরা দেখে নেব কি এগুলো শেষ হয়ে গেলে আর পুনরায় পাওয়া সম্ভব না। তাহলে লিখতে পারি যেসব সম্পদ একবার শেষ হয়ে গেলে তা পুনরায় পাওয়া অসম্ভব ও বারবার ব্যবহার ও অসম্ভব এই সব সম্পদকে অপুনর্বীকরণ যোগ্য সম্পদ বা অনবীকরণযোগ্য সম্পদ বা ক্ষয়শীল সম্পদ বলবো। ওকে, আর এই সব সম্পদ থেকে যে শক্তি পাওয়া যায় তাকে চিরাচরিত শক্তি বা প্রচলিত শক্তি বলে। ওকে, এই পর্যন্ত আশা করছি কোনো সমস্যা নেই। নেক্সট পরবর্তী এর উদাহরণটা আমরা একটু জেনে নেব যে উদাহরণ এক্সাম্পল কি কি তোমরা এটা একটু কমেন্ট করে জানাবে। আমিও বলে দিচ্ছি, যেমন কয়লা, পেট্রোল, ডিজেল ইত্যাদি হয়ে যাবে, বা এক কথাতে আমরা লিখতে পারি জীবাশ্ম জ্বালানি। আচ্ছা, জীবাশ্ম জ্বালানিটা কি এটা তোমরা জানোই, আগেও তোমরা নিচু ক্লাসে জেনে এসেছ, তো এখানেও তোমাদের একটু বলে দেওয়া হবে। জীবাশ্ম জ্বালানি, যে কোনো জীবাশ্ম জ্বালানি, তারই মধ্যে রয়েছে কয়লা খনির মিথেন, এটা তোমাদের অজানা, এবং মিথেন হাইড্রেট, এই দুটো জিনিস তোমাদের অজানা, তোমরা আগে কোনোদিন পড়োনি। ওকে, তো জীবাশ্ম জ্বালানিটা এইগুলো হচ্ছে আমাদের উদাহরণ। তো জীবাশ্ম জ্বালানিটা বললেই
কয়লা, পেট্রোল, ডিজেল সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তাই আমরা জীবাশ্ম জ্বালানিটাই তোমাদের বলে দিচ্ছি। জীবাশ্ম জ্বালানিটা কি? জীবাশ্ম জ্বালানি। তো তোমাদের এই ক্লাসগুলো ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছি যাতে তোমাদের কোনো সমস্যা না থাকে। পিডিএফের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। অনেক পরিশ্রম হয়, তোমরা শুধু একটাই জিনিস, শুধু একটা থামস আপ করে দিয়ে, ওকে, এটুকুই। তো নেক্সট পরবর্তী, তো ওটাই হচ্ছে আমাদের কাছে দক্ষিণা হয়ে যাবে। ওকে, আমাদের কাছে কোনো অনলাইনে পেমেন্ট করার কোনো দরকার নেই। তো ওই যে জিনিসটা, ওটাই আমাদের পেমেন্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা, জীবাশ্ম জ্বালানিটা কি? যে কয়েক লক্ষ লক্ষ বছর আগে, আমরা ধীরে ধীরে লিখেও যাচ্ছি, কয়েক, কালারটা পরিবর্তন করি, কয়েক লক্ষ লক্ষ বছর আগে মাটির নিচে উদ্ভিদ ও প্রাণীদেহ চাপ ও তাপের ফলে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে শক্তির উৎসে পরিণত হওয়াকে জীবাশ্ম জ্বালানি বলে। ওকে, এই হচ্ছে জীবাশ্ম জ্বালানি। যখন পৃথিবী সৃষ্টি হয় তারপরে যখন যেসব উদ্ভিদ বা প্রাণী জগৎরা ছিল, কোনো কারণে ভূমিকম্প বা বিশেষ কিছু প্রাকৃতিক দুর্ঘটনার ফলে যখন উদ্ভিদের দেহ এবং প্রাণীদেহ মাটির মধ্যে চাপা পড়ে যায়, তখন অত্যাধিক চাপের ফলে ওই প্রাণীদেহ এবং উদ্ভিদ দেহ বিশেষ কিছু রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে ওগুলো একটা শক্তির উৎসে পরিণত হয়। ওকে, তো এই জিনিসটাকেই আমরা বলবো যে জীবাশ্ম জ্বালানি। তো তোমরা জানোই যে সর্ষে বা তিল, এই সব জিনিসগুলো থেকে তেল উৎপন্ন হয়। যদি তোমরা কোনো দিন এই তেল বের করানো মেশিন দেখে থাকো, মেশিনটা শুধু দেখবে যে ওই সরষের দানাকে মেশিনের মাধ্যমে খুব চাপ দেওয়া হয়। ওই চাপের ফলে ওর মধ্যে যে তেলটা থাকে সেই তেলটা বের হয়ে যায়, আর যে পদার্থটা থেকে থাকে তাকে পিড়ই হিসাবে গ্রামে বলা হয়ে থাকে, বা ওই জিনিসটা পরবর্তীতে চাষবাসের কাজে ব্যবহার হয়। বা তোমরাও যদি বাড়িতে পরীক্ষা করতে চাও, কোনো একটা পাকা ফলকে যদি তোমরা জোর করে চাপ দাও, দেখতে পারবে তোমাদের হাতের চারদিক দিয়ে ওই ফলের রসটা বের হয়ে আসছে, আর কিছু ছিবড়া টাইপের কিছু পদার্থ তোমার হাতের মুঠোর মধ্যে থেকে যাবে। তাহলে এই চাপের ফলেই এই ঘটনাটি ঘটছে। ঠিক একই রকমের অত্যাধিক চাপের ফলে প্রাণী এবং উদ্ভিদের দেহ থেকে এক প্রকার তেল নিঃসৃত হয়, সেটা পরবর্তীতে পেট্রোলে পরিণত হয় এবং ডিজেলে পরিণত হয়, এবং সেখান থেকেই যে পদার্থটি রয়ে যাচ্ছে সেটা পরবর্তীতে কয়লাতে পরিণত হয়ে গেল। এই হয়ে গেল আমাদের জীবাশ্ম জ্বালানি। আচ্ছা, তোমাদের এখানে আরেকটু বলে দিই এই জ্বালানি জিনিসটা কি। ওকে, জ্বালানি জিনিসটা কি তোমরা জানোই প্রায় সবাই, তবুও একটু তোমাদেরকে বলে দিচ্ছি যে ভাষার মাধ্যমে
কিভাবে আমরা লিখতে পারি জ্বালানি কাকে বলে বা জ্বালানি কি। জ্বালানি কি এরকমই কোশ্চেন পরীক্ষাতে কোনো দিন আসবে না, শুধু তোমাদের জানার জন্য। তো আমরা এখানে লিখতে পারি যেসব পদার্থকে অক্সিজেনের সাহায্যে মানে O2-র সাহায্যে দহন করা হয় বা দহন করে তাপ উৎপন্ন হয় তাকে আমরা বলবো জ্বালানি। তাকে জ্বালানি বলে। এই জ্বালানির মধ্যে একটা বিশেষ শব্দ সাধারণত আমরা ব্যবহার করে থাকি না, কিন্তু বিজ্ঞানের দিক থেকে খুব ব্যবহার হয়, যাকে আমরা বলি তাপন মূল্য। ওকে, তাপন মূল্য। তাপন মূল্য জিনিসটা কি, তো এটা একটু বুঝবে, এটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। তাপন মূল্য খুব পরীক্ষাতে দিয়ে থাকে। একটা নির্দিষ্ট ভরের জ্বালানি, ধরলাম এই একটি জ্বালানি, এর ভর কত, 1 গ্রাম বা তোমরা 1 কেজি ধরতে পারো, কোনো অসুবিধা নেই। এই জ্বালানিটাকে দহন করার পর যে তাপশক্তিটি পাওয়া যাচ্ছে, এই তাপশক্তিকে আমরা বলবো তাপন মূল্য। ওকে, তো এখানে আমরা লিখতে পারি যে একক ভর বিশিষ্ট কোনো জ্বালানিকে, একক ভর বিশিষ্ট কোনো জ্বালানিকে অক্সিজেনের সাহায্যে, যেমন আমরা জ্বালানির সংজ্ঞাটা পড়েছিলাম ঠিক তেমনই, জ্বালানিকে অক্সিজেনের সাহায্যে দহনের ফলে যে তাপশক্তি উৎপন্ন হয় তাকে তাপন মূল্য বলে। ওকে, এটি হচ্ছে আমাদের তাপন মূল্য। এই তাপন মূল্যের কিছু বিশেষ একক রয়েছে। ওকে, একক আমরা ক্লাস 9 থেকে জেনে এসেছি, একক দু রকমই হয়ে থাকে সাধারণত, একটা এসআই হয় আর একটি সিজিএস হয়ে থাকে। ওকে, সিজিএস হয়, এটা হচ্ছে প্রধান দুটো আর কি। এছাড়াও আরও বিভিন্ন রকমের একক রয়েছে। আর একটি রয়েছে যে ব্যবহারিক। ওকে, শুধু এছাড়াও তিনটে নয়, আরও বিভিন্ন ধরনের একক রয়েছে। তো এখানে আমরা এই তিনটে সম্পর্কে জেনে নেব। তো এসআই একক হয় জুল পার কেজি, পরীক্ষাতে কোশ্চেন দেয় তাপন মূল্যের এসআই একক কি, জুল পার কেজি। সিজিএস একক কি, যে ক্যালোরি পার গ্রাম। ব্যবহারিক একক কি, কেজি পার জুল। পুরো ক্লিয়ার, এভাবে কোশ্চেন দেয়। এছাড়াও তাপন মূল্যের আরও অনেক একক রয়েছে, যেটা তোমাদের বললাম। এছাড়াও লিখতে পারো, এছাড়াও কিলো জুল পার কেজি একক রয়েছে একটি, কিলো ক্যালোরি পার, 1 মিনিট বানানটা ভুল হয়ে গেল, ক্যালোরি পার মিটার কিউব একটি একক রয়েছে। এছাড়াও ইত্যাদি বিভিন্ন ধরনের একক রয়েছে। আমরা প্রধানত এখানে এই তিনটেকেই ধরে চলব। এবারে যদি তোমাদের এখানে কোশ্চেন একটি দেওয়া হলো, যে এককগুলো থেকে একটা কোশ্চেন হয়ে গেল, এই একক এবং সংজ্ঞাকে মিশিয়ে একটি কোশ্চেন দেয়। কি কোশ্চেনটি বলছি, আচ্ছা, একক প্লাস সংজ্ঞা, এই দুজনকে একত্রে করে একটি কোশ্চেন দিয়ে থাকে। কোশ্চেনটি হচ্ছে যে একটি
জ্বালানির তাপন মূল্য এক্স, ওকে, এক্স কেজি পার জুল, এর অর্থ কি? এর অর্থ কি? তো এটা তোমাদের 1 নাম্বারের দিয়ে থাকে বা 2 নাম্বারেরও দিয়ে দিতে পারে, কোনো অসুবিধা নেই। তো উত্তরটা কি হবে, যে 1 গ্রাম পরিমাণ ওই জ্বালানির সম্পূর্ণ দহনে এক্স কিলোজুল বা, আচ্ছা এক্স কিলোজুলই থাক, কোনো অসুবিধা নেই, এক্স কিলোজুল পরিমাণ তাপশক্তি উৎপন্ন হবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। লজিকটা বুঝবে, এই কিলো জুল পার গ্রাম এটা হচ্ছে এসআই এককে দেওয়া হয়েছে, ওকে। আর এক্স এর পরিবর্তে এক্স থাকবে না তোমাদের পরীক্ষাতে, এক্স এর পরিবর্তে হয়তো দিয়ে দিল কোনো কিছু 2.5 বা 2 3 1 2 3 4 যাই হোক থাকলো, কোনো অসুবিধা নেই। এক্স এর পরিবর্তে শুধু ওই সংখ্যাটিকে বসিয়ে দেবে। এখানে বলছে কেজি পার জুল, তাহলে 1 গ্রাম, সরি কেজি মিস্টেক হয়ে যাচ্ছে, কিলো জুল পার গ্রাম। এই গ্রাম থাকার জন্য আমরা এখানে বলবো 1 গ্রাম পরিমাণ ওই জ্বালানির সম্পূর্ণ দহনে, এখানে কি রয়েছে, কিলো জুল পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়। তোমাদের আর একটা আমি প্রশ্নের দ্বারা তোমাদের এই জিনিসটাকে ক্লিয়ার করার চেষ্টা করছি, ওকে। তো আর একটি প্রশ্ন হয়ে যাক, সময় যাক, কোনো অসুবিধা নেই, তোমরা থিওরি যত ক্লিয়ারভাবে জানবে তোমাদের কাছে যে কোনো প্রশ্ন জলের মতো হয়ে যাবে, ওকে। এখানে আর একটি প্রশ্ন দিচ্ছি, যে একটি জ্বালানির তাপন মূল্য আচ্ছা এখানে একটি জ্বালানির পরিবর্তে, 1 মিনিট, এই একটি জ্বালানির পরিবর্তে একটা জ্বালানির নাম দিয়ে দিই, এটাকে ক্লিয়ার করে দিই। একটি জ্বালানি না দিয়ে লিখলাম যে কয়লার তাপন মূল্য 30 জুল পার কেজি, এর অর্থ কি? আচ্ছা এটা হচ্ছে এই জুল পার কেজি হচ্ছে এসআই একক, ওকে। সেখানে ভুল করে আমি বোধহয় এসআই বলে দিয়েছি, ওকে। এটা এসআই একক নয়, এসআই একক এই যে উপরে রয়েছে জুল পার কেজি, ওকে। আর এখানে রয়েছে কিলো জুল পার গ্রাম, ওকে, একটু মিস্টেক হয়ে গেছে। তো এটা হচ্ছে ব্যবহারিক এককের মধ্যে একটি একক। এবারে তাহলে এর উত্তরটি কেমন হবে? এর উত্তরটি হবে যে 1 গ্রাম, আচ্ছা 1 গ্রাম নয় 1 কেজি, কারণ এখানে কেজি দেওয়া রয়েছে। 1 কেজি কয়লা সম্পূর্ণ দহনে 30 জুল পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হবে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে এরকমই তোমাদের পরীক্ষাতে কোশ্চেন দেয়। তো আরও এক প্রকার কোশ্চেন দিয়ে থাকে এই জীবাশ্ম জ্বালানির থেকে। বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানির বিভিন্ন রকমের একক হয়ে থাকে, যেমন এককগুলো তোমাদের লিস্টের মধ্যেই দেওয়া রয়েছে, আর আমি আলাদা করে দিচ্ছি না। এই যে কাঠের জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য হয়ে থাকে, কাঠ এর হচ্ছে তাপন মূল্য 17 থেকে 22
কেজি পার গ্রাম। কয়লা এর তাপন মূল্য 25 থেকে 30 কেজি পার গ্রাম। কাঠ কয়লা বা চারকোল এর তাপন মূল্য 33 কেজি পার গ্রাম। ঠিক এরকমই বিভিন্ন ধরনের জ্বালানির তাপন মূল্য দেওয়া রয়েছে। এবারে তোমাদের পরীক্ষাতে হয়তো 4টি অপশান দিয়ে দিল যে কাঠ কয়লা, কাঠ কয়লা রয়েছে, কাঠ রয়েছে, কয়লা রয়েছে এবং অ্যালকোহল রয়েছে। এর মধ্যে কার তাপন মূল্য বেশি? অবশ্যই এই কাঠ কয়লার তাপন মূল্য বা চারকোলের তাপন মূল্যটা বেশি, এটা হচ্ছে 33-এ চলে যাচ্ছে। ওকে, তাহলে এরকমই তোমাদের পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন দিয়ে থাকে তাপন মূল্য থেকে। আচ্ছা, এখানে আরও কিছু দুটো জিনিস তোমরা একটু দেখে নাও। এই যে জ্বলন বিন্দু বা জ্বলনাঙ্ক, জ্বলন বিন্দু বা জ্বলনাঙ্কটা কি? যে সর্বনিম্ন যে উষ্ণতায় জ্বালানির দহন প্রক্রিয়া শুরু হয় তাকে জ্বলন বিন্দু বলে। একটা জ্বালানি রয়েছে, একে আমি তাপ দিচ্ছি, একটা দেশলাই দিয়ে ধরানোর চেষ্টা করছি, সেটা কি ধরবে? ধরবে না। কেন? কারণ এই জ্বালানিটি জ্বলে ওঠবার জন্য যে তাপমাত্রাটা দরকার সেই তাপমাত্রাটা আমি দিতে পারছি না। তাহলে যেই তাপমাত্রায় এই জ্বালানিটা জ্বলে উঠবে সেই তাপমাত্রাটাকে আমরা বলবো যে জ্বলন বিন্দু। একটা বড় গাছ দাঁড়িয়ে আছে, ধরলাম এইখানে একটা বড় গাছ দাঁড়িয়ে আছে, আমি গাছের কাছে গিয়ে একটা দেশলাই ধরাচ্ছি। ওকে, একটা দেশলাই ধরাচ্ছি, তাহলে কি গাছটাতে আগুন লাগবে? লাগবে না। কারণ কেন? কারণ এই গাছটি জ্বলে ওঠার জন্য যে তাপমাত্রাটির প্রয়োজন সেই তাপমাত্রা আমি দিচ্ছি না। আর এই গাছটি যেই তাপমাত্রাতে জ্বলে উঠবে সেই তাপমাত্রাকে আমরা বলবো জ্বলন বিন্দু। যাই হোক, গাছকে জ্বালানো একেবারে উচিত নয়, এটা তোমাদের উদাহরণের জন্য বুঝালাম। আর যদিও জ্বালাও, একটাকে জ্বালালে তার পরিবর্তে আরও 10টা লাগিয়ে দাও। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন। আচ্ছা, পরবর্তী কি বলছে আমাদের? এই যে একটি জ্বালানির জ্বলন বিন্দু x°C এর অর্থ কি? যে ওই জ্বালানি x°C উষ্ণতায় পৌঁছানোর পর দহন শুরু করবে। এখানে এক্সের পরিবর্তে হয়তো 70 দিয়ে দিল, 70°C। তাহলে এখানেও তোমরা এক্সের পরিবর্তে 70 দিয়ে দিও, আর পুরোটা একই থাকবে, কোনো সমস্যা নেই। ওকে, নেক্সট পরবর্তী আমাদের কাজ। আচ্ছা, যেটা আমাদের অজানা ছিল, বলেছিলাম যে এই দুটো জিনিস অজানা। অজানাটা কি? যে মিথেন, কয়লা খনির মিথেন বা কোলবেড মিথেন আমরা বলে থাকি। আচ্ছা, হেডিংটা দিয়ে দিই, CBM, একে আমরা বলবো কি? কোলবেড, কোলবেড মিথেন, COALBED, মিথেন, METHANE, কোলবেড মিথেন। এই কোলবেড মিথেনটা কি জেনে নাও। আর অনেক টাইম হয়ে গেল, আর দুটো জিনিস আছে, আর দুটো কি তিনটে জিনিস আছে, এটা করেই আমরা এই প্রথম যে চ্যাপ্টারটি আছে এটা আমরা পুরোপুরি কমপ্লিট করে ফেলব। গতকাল যে ক্লাসটা হয়েছিল প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো, আজকে হয়তো একটু 5-10 মিনিট হয়তো বেশি হতে পারে, একটু দেখার চেষ্টা করো। অনেকক্ষণ যুক্ত থাকার জন্য সবাইকে থ্যাংক ইউ বলছি। ওকে, তো অনেকেরই এতক্ষণ থাকার জন্য ধৈর্য থাকে না। আচ্ছা, আমাদের তাহলে CBM পরীক্ষাতে কোশ্চেন দিয়ে থাকে, CBM কি বা কোলবেড মিথেন কি, 2 নম্বরের সরাসরি দিয়ে দেয়। ভূগর্ভের মধ্যে আমরা যে কয়লা নির্গত করি সেটা মাটির নিচ থেকে পাই। তাহলে আমরা লিখছি যে ভূগর্ভের নিচে, ভূগর্ভের নিচে কি থাকে? কয়লার খনি। তাহলে লিখছি কয়লার খনির, কয়লা খনির মধ্যে যে ছোট ছোট ছিদ্র থাকে, কেমন ছিদ্র? খুব ছোট ছোট ছিদ্র। কয়লা খনির ছোট ছোট ছিদ্র, ছোট ছোট ছিদ্রে যখন মিথেন গ্যাস, কি গ্যাস? মিথেন
গ্যাস মুক্ত অবস্থায় থাকবে, মুক্ত অবস্থায় বা ওই মিথেন গ্যাসটা কেমন থাকবে, মুক্ত অবস্থাতে বা জলে দ্রবীভূত অবস্থায় থাকবে, জলের সাথে দ্রবীভূত অবস্থায় থাকবে, তখন তাকে সিবিএম বলে। ওকে, তাহলে ভূগর্ভের নিচে কয়লা খনির ছোট ছোট ছিদ্রে মিথেন গ্যাস মুক্ত অবস্থায় বা জলের সাথে দ্রবীভূত অবস্থায় থাকবে, তখন তাকে আমরা বলবো সিবিএম বা কোলবেড মিথেন। এই জিনিসটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে রানীগঞ্জে প্রায় 5 লক্ষ কিউবিক মিটার সিবিএম নির্গত করা হয়। কোথায়? রানীগঞ্জে, কাকার এলাকা। ওকে, মুভিটা নিশ্চয়ই সবাই দেখেছ, রানীগঞ্জ কাকার এলাকা। এই রানীগঞ্জে কয়লা খনির মধ্যে প্রায় 5 লক্ষ কিউবিক মিটার সিবিএম নির্গত হয়। ওকে, তাহলে এই ছিল যে কোলবেড মিথেন। নেক্সট পরবর্তী অজানা বিষয়টি কি, যে মিথেন হাইড্রেট। মিথেন, আচ্ছা হেডিংটা আগে নিয়ে নিই। মিথেন হাইড্রেট বা একে আমরা আগুনে বরফ বলে থাকি, এর অপর নাম। সমুদ্রপৃষ্ঠের মধ্যে বা সমুদ্রপৃষ্ঠে বলছি, সমুদ্রের তলদেশে, ওকে, সমুদ্রের তলদেশের মধ্যে পাললিক শিলা অবস্থান করে। ওকে, পাললিক শিলা রয়েছে। এই পাললিক শিলার মধ্যে যে ছোট ছোট ছিদ্র থাকে বা ছোট ছোট যে গর্তের মধ্যে থেকে যায়, ধরো এই দুটি শিলা রয়েছে, শিলার মাঝে ঠিক একটা এই সামান্য ছোট্ট একটা অংশ, এই অংশের মধ্যে যখন মিথেন বরফ কণার মতো আকৃতি ধারণ করবে, যখন ওই মিথেনটি বরফ কণার মতো আকৃতি ধারণ করবে, তখন ওই জিনিসটাকে আমরা বলবো মিথেন হাইড্রেট। এছাড়াও ওই মিথেন, এই সমুদ্রের যে জল রয়েছে, এই মিথেন আর জল একসঙ্গে মিশে গিয়ে ওই জ্যামিতিক একটা আকার কেলাসাকৃতি ধারণ বা ওই বরফের ন্যায় ধারণ করলে তাকে আমরা বলবো মিথেন হাইড্রেট। তাহলে সংজ্ঞাটা কি, যে সমুদ্রের কোথায়, সমুদ্রের তলদেশে কি শিলা রয়েছে, পাললিক শিলা, পাললিক শিলার মধ্যে অবস্থিত কোন গ্যাস, মিথেন, কার সাথে, জলের সাথে, মিথেন জলের সাথে যুক্ত হয়ে কেলাস বা বরফের রূপ নেয়, একে মিথেন হাইড্রেট বলে, হাইড্রেট বা আগুনে বরফ বলে। আশা করছি মিথেন হাইড্রেট এবং আগুনে বরফটা কি বোঝা গিয়েছে। তাহলে দুটোর মধ্যে পার্থক্যটা কি, এটা সিবিএম আর এটা হচ্ছে মিথেন হাইড্রেট, এটা হচ্ছে কোলবেড মিথেন আর এটা হচ্ছে মিথেন হাইড্রেট। কোলবেড মিথেন মাটির নিচে থাকে আর এটা মিথেন হাইড্রেট কোথায় থাকে, সমুদ্রের তলদেশে পাললিক শিলার মধ্যে। ওকে, এই কোলবেড মিথেন, এতেও মিথেন আর জল মিশে অবস্থান করে, আর এখানেও কি হয়, এখানেও মিথেন আর জল অবস্থান করে।
ওকে, প্রায় দুটো একই রকমের মিল। এই মিথেন হাইড্রেটের একটি সংকেত রয়েছে, এই সংকেত খুব ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে, পরীক্ষাতে শর্ট কোশ্চেন হিসাবে খুব থাকে। মিথেনের সংকেত 4CH4 ইন্টু 23H2O, বা ওই সংকেতটিকেই আরও একভাবে লেখা যায় CH3 ইন্টু 5.75 H2O। ওকে, এই হচ্ছে সংকেত। এতে মিথেন থাকে, এতে মিথেন আর জল তো রয়েছে, এতে মিথেনের পরিমাণ 13.3% থাকে। ওকে, এই হচ্ছে মিথেন হাইড্রেট। ওকে, তো তোমাদের আর মাত্র দুটো টপিক রয়েছে, একটু দেখিয়ে দিই। আমাদের যে জীবাশ্ম জ্বালানিটা পড়লাম, এই জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের কথা বলছিলাম। ওকে, তো এই সংরক্ষণের প্রয়োজনটা কেন, যে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা, যে প্রয়োজনীয়তাটা কি? জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার খুব সীমিত রয়েছে, যেটা তোমাদের একেবারে সেই স্থিতিশীল উন্নয়ন ক্লাস শুরুর আগেই বলেছিলাম। জীবাশ্ম জ্বালানি খুব অল্প পরিমাণে রয়েছে, সেটাকে শেষ করতে থাকলে, শেষ পেয়ে গেলে আর কোনোভাবে সেটা নতুনভাবে পাওয়া সম্ভব না, এটা। নেক্সট, দ্বিতীয় নম্বর পয়েন্ট, যে সময় জীবাশ্ম জ্বালানি উৎপাদনে প্রায় কোটি কোটি বছর সময় লাগে, 1-2 দিনের কাজ নয়, যে কোম্পানিকে অর্ডার দিয়ে দিলে জীবাশ্ম জ্বালানি কালকে তোমার ফ্লিপকার্ট বা অ্যামাজনের মাধ্যমে তোমার বাড়িতে ডেলিভারি হয়ে যাবে। ওকে, জিনিসটা এটা নয়, অনেক সময় লাগে। কোনো কোম্পানির বাপের সাধ্য নেই যে জীবাশ্ম জ্বালানি কয়লা পৃথিবীতে শেষ হয়ে গিয়েছে তারপরে কয়লা প্রস্তুত করে দিয়ে যাবে। হ্যাঁ, একটা কয়লা পাওয়া যায়, কাঠ কয়লা, যেটা কাঠকে অক্সিজেনের অনুপস্থিতিতে দহন করলে একটা কয়লা উৎপন্ন হয়। সেই কয়লা ভূগর্ভ থেকে যে কয়লা উৎপন্ন হয়, দুটোর কিন্তু অনেক তফাৎ। এটা হয়ে গেল দ্বিতীয় পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি? বিশ্ব উষ্ণায়ন, যেটা আমরা গতকাল ক্লাসে আলোচনা করেছি, যে বিশ্ব উষ্ণায়নটা কি? যে জীবাশ্ম জ্বালানিকে যদি আমরা অত্যাধিক ব্যবহার করি, তাহলে ওখান থেকে কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে, আর আমাদের তার ফলে এই বিশ্ব উষ্ণায়ন মানে পৃথিবী গরম হয়ে যাবে। আর যদি আমরা জীবাশ্ম জ্বালানিকে কম দহন করি, তাহলে কম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, এবং তাতে আমাদের এই পৃথিবীর যে একটা গড় উষ্ণতা, তার ব্যালেন্স ঠিক থাকবে। এই হয়ে গেল বিশ্ব উষ্ণায়ন। 4 নম্বর কি? ভবিষ্যৎ প্রজন্ম, যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছুটা সঞ্চয় করে রেখে যেতে হবে। এই হচ্ছে আমাদের জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের সংরক্ষণের প্রয়োজনীয়তা। আচ্ছা, এখানে কি ঠিক হয়েছে? এরপরে আমরা জানবো যে সংরক্ষণের উপায় কি, কিভাবে আমরা জীবাশ্ম জ্বালানিকে সংরক্ষণ করব। তো সংরক্ষণের উপায় কিভাবে সংরক্ষণ করব? প্রথম আমাদের কাজ হচ্ছে অপচয় রোধ। যে সে কাজে জীবাশ্ম জ্বালানিকে দহন করা যাবে না। আমি এখন কিছু দেখছি আমাদের এই এলাকাতে, ওই রাস্তার ধারে ধারে কিছু দোকান বসে থাকে, তারা জীবাশ্ম জ্বালানি মানে কয়লা দিয়ে তারা ওই রান্না বান্না করে থাকে। তাহলে ওই ক্ষেত্রে জীবাশ্ম জ্বালানি দহনটা না করলেই ভালো হতো আমার মতে। ওকে, ওই ক্ষেত্রে অন্য কিছু ব্যবহার করলে তাতে ভালো হয়। জীবাশ্ম জ্বালানিটা যেমন আমাদের কয়লা, এর তাপন মূল্য যথেষ্ট বেশি রয়েছে, বড় ক্ষেত্রে এই কয়লাকে ব্যবহার করলে সবথেকে বেস্ট হয়।
ওকে, এটা হচ্ছে অপচয় রোধ। অপচয় রোধ। তবু এই যে ঘটনাটা বললাম, তবু একটু মানা যায়, কিন্তু অকারণে যেসব জায়গাতে ক্ষতি করা হয়, কিছুটা অনেকটাই কয়লা সংগ্রহ করা হলো, তার মধ্যে কিছুটা ব্যবহার করা হলো আর কিছুটা পড়ে থাকলো। আর আমাদের যাদের বাড়িতে কয়লা নেই তারাও কিন্তু একরকমই অপচয় করছে। কীরকমই? যেটা বিশেষ লক্ষ্য করা যায়, আমাদের বাড়িতে যে কারেন্টটা আসছে সেটা ওই কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ থেকেই আমাদের বাড়িতে কারেন্টটা এসছে। আর আমরা কি করি? রুমের মধ্যে কেউ নেই, ফ্যান চালিয়ে দিয়ে চলে গিয়েছি, ফ্যান চলছে। তাহলে ফ্যান চলছে মানে বিদ্যুৎ খরচ হচ্ছে, তাতে তো তোমার পকেট থেকে টাকা যাচ্ছে, তার সঙ্গে এই ভবিষ্যৎ প্রজন্মে কয়লা যেটা সেটাও পুড়ছে, সেটা পুড়িয়ে যে তোমার বাড়িতে কারেন্টটা এসছে। আর তুমি যদি সেই কারেন্টটাকে অকারণে খরচ করো, তাহলে আমি বলতেই পারি যে জীবাশ্ম জ্বালানি কয়লাকেও তুমি অকারণেই খরচ করছো। ওকে, তো এই সব রোধ করতে হবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট কি? অপ্রচলিত শক্তি সম্পর্কে আমরা যেসব পড়ে এলাম, অপ্রচলিত শক্তিকে বেশি ব্যবহার করতে হবে, বায়ু শক্তি, সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি। ওকে, নেক্সট 3 নম্বর পয়েন্ট কি? উন্নত পদ্ধতি। উন্নত পদ্ধতিটা কি? উন্নত পদ্ধতি যেটা আমরা বায়োফুয়েল পড়েছিলাম, যেটা পেট্রোলের সাথে 10% মিশিয়ে গাড়ি চালানোর ক্ষেত্রে কাজে ব্যবহার হয়ে থাকে। সেখানে আমাদের সুবিধা কি? যে আমাদের টাকাও সাশ্রয় হচ্ছে এবং তার পরিবর্তে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণও কমছে। একে আমরা বলবো উন্নত পদ্ধতি। ওকে, নেক্সট 4 নম্বর। আচ্ছা, উন্নত পদ্ধতিতে একটা বলে দেই, জাঠোপা বলে একটা গাছ রয়েছে, তার ফল থেকে এক প্রকার তেল নির্গত হয়, সেই তেলটা পেট্রোলের মতো কাজ করে থাকে। ওকে, এটা হচ্ছে একটা উন্নত পদ্ধতি হয়ে গেল। নেক্সট পরবর্তী 4 নম্বর পদ্ধতি কোনো কিছুই নয় যে জনসচেতনতা। জনসচেতনতা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তো কোনো কিছুই সম্ভব নয়, আমিও যে চেষ্টা করছি তোমাদের সচেতন করার জন্য। তোমরা যদি সচেতন হও, আমার এই পরিশ্রমের দাম আছে, না হলে কিছুই নেই। ওকে, তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই, প্রায় অনেক টাইম হয়ে গেল। আজকে এই জনসচেতনতা দিয়েই শেষ করলাম। আর যতটা সম্ভব চেষ্টা করো যে জনতাকে সচেতন করার জন্য। ওকে, আর যেটা তোমাদের মাঝেও বলেছি, আমরা আজকে যেসব কিছু আলোচনা করলাম প্রত্যেকটা জিনিসই তোমাদের এই পিডিএফের মাধ্যমে অ্যাড করে রেখেছি। যারা নতুন ছিলে তাদের জন্য একটু বলে দিই, মাঝেও তো বলেছি, কোনো অসুবিধা নেই। আর যারা যেই কয়েকজন এই শেষ পর্যন্ত আমার সাথে যুক্ত আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুধু আমার সাথে যুক্ত থাকলেও নয়, তোমরা একটু পড়াশোনার দিকেও একটু মন দিতে হবে, বা তোমরা এই যে পিডিএফগুলো তোমাদের জন্য আপলোড করছি, তোমরা এগুলোকেই পড়ো, খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করো। যেটা বুঝতে পারবে না সেই জায়গাটাকে একটু পুনরায় রিপিট করে দেখার চেষ্টা করো। অবশ্যই তোমাদের কোনো কিছু সমস্যা থাকবে না। আর একটা কথা, যে তোমাদের এই সব প্র্যাকটিসের জন্য তোমাদের টেলিগ্রাম গ্রুপে বা ইউটিউবে যেসব টোলগুলো আপলোড করা হয়, যেসব এমসিকিউ টাইপের কোশ্চেন থাকে, সেগুলো তোমরা অ্যাটেন্ড করবে। যেটা ভুল হবে সেটা তোমরা ওখানে সঠিক উত্তরটা কি দেখতে পাবে, এবং তার সাপেক্ষে যদি কোশ্চেনে কিছু ব্যাখ্যা করে দেওয়ার মতো থাকে, অবশ্যই ব্যাখ্যাও পেয়ে যাবে। ওকে, তো টাইম প্রায় আজকে 1.5 ঘন্টা হয়ে গেল। গতকাল ছিল 1 ঘন্টা 20, আজকে 1.5 ঘন্টা। তো আর বিশেষ একটা দেরি করব না, সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।